আমাকে না বলে বৃষ্টিতে ভিজেছো? আজ আমি না থাকলে যে কোনো কিছু হতে পারতো সেটা খেয়াল আছে? তোমাকে না বলেছিলাম আমাকে না বলে কোথাও যাবে না? আজ যদি বড় রকমের কিছু হয়ে যেত? নিলয় কথাগুলো শেষ করে নেহার দিকে তাকায়। নেহা জোরে দৌড়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে, কান্না করতে থাকে। নেহার শরীরে পানিতে ভিজে একাকার। নিলয় একটি কেঁপে উঠল। কেমন যেন এক অচেনা উন্মাদনায় নিলয় পড়ে গেল। নেহাকে ঝাড়িয়ে নেয় নিলয়। তখন বৃষ্টি হচ্ছে। নিলয় নেহার ঠোঁটের দিকে তাকায়। নেহা চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা বুঝতে পারছে নিলয় তার দিকে তাকিয়ে আছে। নেহা আবার তাকায় নিলয়ের দিকে। নিলয় আস্তে আস্তে নেহার দিকে আগাতে থাকে, একদম কাছে চলে আসে। নেহাও কেমন সম্মোহনের মধ্যে পড়ে এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। একসময় খুব কাছে চলে আসে দুজন। নেহার চোখ বন্ধ হয়। নিলয় নেহার আকর্ষিত ঠোঁট দুটির নিচে অবহেলিত ঠোঁট দিয়ে ভালোবাসার স্পন্দন জাগিয়ে তুলতে লাগলো, যেন আশিকি মুভিটার মতো। আদিত্য চোপড়া ও শ্রদ্ধা কাপুরের সিনটাই যেন আজ বাস্তবে চলে এসেছে। কেবল নায়ক উপরে জ্যাকেটটা ধরেছিল, আর নিলয় কিছুই না। বৃষ্টির পানিও ঠুটে এসে পড়েছে। আরও যেন কেমন বিমোহিত হয়ে যাচ্ছে দুজন। বেশ কিছু সময় চুমুর পর নেহা ছাড়িয়ে নেয়। ছোট ছোট চোখ দিয়ে নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ নামিয়ে নেয়। গভীর এক চুমুর পর নেহা কাঁপছে। হুম, ঠান্ডায় কাঁপছে নাকি উন্মাদনায় বুঝতে পারছে না কেউ। তবেও নিলয় গা থেকে জ্যাকেট খুলে নেহাকে পরিয়ে দিল। তারপর হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। দুজন গাড়িতে বসে নেহা চুপ হয়ে গাড়ির কাছের সাথে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে। গাড়িটা চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড পরেই গাড়িটা ব্রেক করে নিলয়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা বাম পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে জোরে হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকায় নিলয়, কিন্তু চিনতে পারে না, কারণ নিলয়ের মতোই মুখে মাস্ক পরা। কি হলো? কিছু না। তাহলে থামলেন যে? না, এমনি। চলো। নিলয় কিছু বুঝতে দেয় না, জোরে গাড়িটা চালাতে থাকে। নেহা ভাবতে থাকে, আচ্ছা, আমি তো বলিনি যে আমাকে এরা ধরে নিয়ে এসেছে। তাহলে নিলয় কিভাবে জানলো আমি বিপদে পড়েছি? জানতেই হবে আমার। আমি তো কাউকেই বলিনি যে আমি বিপদে পড়েছি। আপনি জানলেন কি করে? হাসেন কেন? নিলয় কিছু সময় চুপ হয়ে থাকে। তারপর গাড়ি চালাতে চালাতে বলে, তোমার ওপর আমার লোক নজর না রাখলেও আমার শত্রুদের ওপর আমার লোক সবসময় নজর রাখে। এটাই হলো নিলয়ের মাস্তানির প্রথম হাতিয়ার, মাইন্ড গেম। আমি গুলি থেকে মাইন্ড গেম খেলতে বেশি পছন্দ করি, আর এই কারণেই আমাকে ধরা সহজ নয়। মাহিনের ওপর আমার লোক নজর রেখেছিল, যেন ওর প্রতিটা ধাপ আমরা জানতে পারি এবং সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। আর ওকে ফলো করেই আমার কাছে খবর আসে যে ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আপনি জানতেন তাহলে আমাকে নিয়ে যাচ্ছে? তবুও কেন আগে আমাকে বাঁচালেন না? দেখছিলাম ওরা কতদূর নিয়ে যেতে পারে। আর আমি সবার সামনে মাস্তানি করি না। ফাঁকা জায়গাতে, যেখানে আমি ওর শত্রুরা ছাড়া কেউ থাকবে না, সেই জায়গায় আমি আমার পাওয়ার দেখাই। আপনি না একটা শয়তান। হুম, তবে ভদ্র শয়তান। শুধু শুধু আমাকে কষ্ট আর ভয়ে রেখেছিলেন। জানেন বৃষ্টিতে ভেজার আগে আমি আপনাকে কতবার কল দিয়েছি, কিন্তু আপনার ফোন অফ ছিল। ও, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম তো, তাই আর কি। কি এমন কাজ? নিলয় চুপ হয়ে যায়। ওর গুরুত্বপূর্ণ কাজটা হলো মাস্তানি ছেড়ে দেওয়া। এটা কেবল নেহার জন্যই নিলয় করছে, কারণ নিলয় বুঝে নিয়েছে নেহা তাকে অনেকটা ভালোবাসে। মুখে না বললেও নিলয় ঠিকই বুঝে নিয়েছে নেহা তাকে কতটা চায়। আর নিলয়ও নেহাকে ভালোবাসতে শুরু করেছে। তবে প্রথম প্রথম না বাসলেও শেষ মুহূর্তে এসে নেহাকে নিলয় ভালোবাসতে শুরু করে দিয়েছে। যদিও নেহাকে ভালোবাসার আগে বারবার ভেবেছে এই যদি মিমির মতো ধোকা দেয়, কিন্তু নিলয় নানা রকম ক্যালকুলেশন করে শেষমেশ নিজেকে ধরে রাখতে না পেরে নেহাকে ভালোবেসে ফেলেছে। তাই সে মাস্তানি ছাড়তে চায়। গাড়িটা এসে বাড়ির সামনে ব্রেক করে। তখন রাত 9টা বাজে। নেহা ভিজে একদম চুপসে গেছে। নিলয় নেহার দিকে তাকায়, দেখে দরজার কাছের সাথে মাথা লাগিয়ে নেহা ঘুমিয়ে পড়েছে। আরে এ কি মেয়ে রে, ভেজা কাপড়ে কিভাবে ঘুমায়? নেহার গায়ে হাত দিতেই নিলয় চমকে যায়। নেহার গায়ে জ্বর যেন পড়ে যাচ্ছে। নিলয় গাড়ি থেকে নামে। বৃষ্টি ফোঁটা অনেকখানি আগে বেশ কমে এসেছে। নিলয় দৌড়ে গাড়ির মধ্যে যায় ছাতা আনতে। তারপর ফিরে এসে দরজা খুলে নেহাকে ডাক দেয়, কিন্তু নেহার কোনো সারা শব্দ নেই। গায়ে প্রচণ্ড জ্বর, কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিলয় ছাতাটা উপরে ধরে কাঁধের সাথে চেপে নেয়। তারপর নেহাকে কোলে তুলে নিয়ে গাড়ির মধ্যে নিয়ে যেতে থাকে।
ভাইয়া কি হয়েছে আবির? ছাতাটা ধর, ও জ্বর এসেছে। কেন? ভেজার কারণে। নানা নানি কোথায়? গড়েই আছে। ও, তুই রাকিবকে কল দে, বল ভাইয়া আসতে বলেছে। আরিতা রাকিবকে কল দেয়। নীলয় নেহাকে নিয়ে রুমে চলে আসে। তারপর বিছানায় শুয়ে দিয়ে আরিতাকে ডাক দেয়। আরিতা আসে। কি হয়েছে ভাইয়া? নেহাকে কাপড়গুলো খুলে শুকনো কাপড় পরিয়ে দে তো। কেন ভাইয়া? কেন মানে? ওর দেখতে পাচ্ছিস না জ্বর? হুম, মানে আমি কেন? তুমি তো করতে পারো, তোমার ওয়াইফ না সে? এগুলো তো তোমার কাজ। ওই বেশি বকবক না করে যা বলছি সেটা কর। নীলয় বাইরে আসে। আরিতা নেহার কাপড় পাল্টে দিয়ে বাইরে এসে দেখে নীলয় দরজার কাছে পায়চারি করছে। হয়ে গেছে। গুড। রাকিবকে কল করেছিলি? আচ্ছা থাক, করতে হবে না, বৃষ্টির মধ্যে এত দূর আসতে হবে না। আমি দেখি কি করতে পারি। ভাইয়া, তোমাকে তো ভাবতে হবে না, রাকিব ভাইয়াকে আমি কল করে দিয়েছি। তুমিও তো ভিজেছো, এখনও তো চেঞ্জ করোনি। যাও, আগে তুমি ভেজা কাপড় রেখে শুকনা কাপড় পরো। আরিতা কথাগুলো বলে চলে যেতে লাগলো। নীলয় নিজের দিকে তাকায়। নীলয় তখনও ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে। নেহাকে নিয়ে নীলয় কেমন যেন উত্তেজিত হয়ে যায়। নিজের দিকে একদমই তার খেয়াল নেই। নীলয় আরিতাকে ডাক দেয়। আরে শোন, নানা নানুকে কিছু বলা দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। তুই বরং যে শুয়ে পড়। আচ্ছা, তুমিও ফ্রেশ হও। নিলয়কে কথাগুলো বলে আরিতা চলে যায়। নিলয় আবারও পায়চারি শুরু করে দিয়েছে। রাকিবের অপেক্ষাতে সে আবার ভুলে গেল সে ভিজে কাপড়ে আছে। বেশ কিছু সময় পর রাকিব আসে। তখন ঘড়ি বাজে 10টা। রাকিবকে দেখেই নিলয় বলল। সরি রে, এত বৃষ্টির মাঝে তোকে আসতে হয়েছে। চুপ হারামি, চল ভাবিকে দেখি। আর জানে না তো তুই বিকালে আমাদের সাথে ছিলি? ওকে কিন্তু সারপ্রাইজ দেবো। চল। নিলয় রুমে আসে রাকিবকে নিয়ে। নিলয় বিকেলে রাকিবদের সাথেই ছিল। তার এই নোংরা মাস্তানি জীবন থেকে একেবারে বের হয়ে যেতে চায়। তাই সে সব রকম আয়োজন করে ফেলেছে, কেবল সময়ের ব্যাপার মাত্র। রাকিব নেহাকে দেখে অনেকক্ষণ জ্বরে এসেছে নেহার। রাকিব ওষুধ লিখে দেয়। নিলয়কে ফোন করে বের করতে চোখ পড়ে মাসুমের 17টি মিস কল। মনে পড়ে যায় আজ রাতে মিশনের কথা। শেষ মিশন। অর্ককে তারা খুঁজে পেয়েছে। আর অর্ককে মারলেই নিলয়ে রাফিয়ানের সমাপ্ত হবে। অর্কের কথা মনে পড়তেই নিলয়ের লোম যেন কেমন শক্ত হয়ে থাকে। রাকিব বলে। কি রে, স্ট্যাচু হয়ে গেলে নাকি? ও না, আজ রাতে যেতে হবে রে, কোথায়? অর্ককে মারতে। তুই ততক্ষণ আমাদের বাড়িতে থাক। পাগল নাকি? এসব ছাড় নিলয়। অর্ক যা করেছে সে তার দিক দিয়ে সঠিক। সে দায়িত্বের মাঝে ছিল বলে এমন করেছে। দেখ রাকিব, বিশ্বাস আর দায়িত্ব দুটোই এক জিনিস না। তোর থাকতে হবে না, চল আমি বাসায় পৌঁছে দিচ্ছি। বেশি জ্ঞান দিস তুই। তোর যা ইচ্ছে কর, কিন্তু কালকের পর থেকে তোকে যেন মাস্তানি করতে না দেখি। আর আজ আমিও তোদের সাথে থাকতে চাই, না। প্লিজ। নিলয় আর রাকিব বের হতে থাকে। সোফাতে আরিতাকে দেখে নিলয় বলে।
তোরা যদি বলতি পুলিশের হাতে আত্মসমর্পণ করতে, তবে তাই করে দিতাম। তোরা যদি বলতি ভাইয়া তোমাকে সামনে থেকে গুলি করে মারতে চাই, আমি নিজেই নিজের বুকটা তোদের সামনে পেরে দিতাম। আমি মানছি আমি খুব খারাপ। বিশ্বাস করতে শুরু করেছিলে। বোকা। হুম, ঠিকই বলেছিস, বোকা। তবে বোকা লোকেরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। মিমিকে তো সবার সামনে মেরে দিয়েছিলাম। কিভাবে মেরেছিলাম শুনবি না? ওর ওই দিন বিয়ে হচ্ছিল ডক্টর একটা ছেলের সাথে। আমি সোজা সামনে যেয়ে দাঁড়াই, আমাকে দেখে মিমি হাঁ হয়ে তাকিয়েছিল। তারপর নিলয় থেমে যায় পাগলের মতো, মাথা কয়েকবার নাড়াতে থাকে। হাতে থাকা লোহার রড ধরে নিজের জুতো পায়ে পড়ে কয়েকবার আঘাত করে, আস্তে আস্তে করে। নিলয়ের এমন অপমানিত রূপ আগে কেউ দেখেনি। আজ নিলয় বেশ উত্তেজিত। অর্কের দিকে তাকিয়ে নিলয় আবার বলে, মিমি আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছিল অনেকটা সময় ধরে। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি। বাড়িতে সিকিউরিটি যত পুলিশ ছিল সবাই আমার দিকে পিস্তল তাক করে চারপাশে দাঁড়িয়েছিল। আমি উচ্চস্বরে হেসে দিয়ে মিমির দিকে তাকিয়ে বলি, তোমাকে বলেছিলাম আমাকে একদম বাঁচিয়ে না রাখতে। যদি বাঁচিয়ে না রাখতে তবে তোমাকে এখন মরতে হতো না। মিমি আমার দিকে তাকিয়ে বলে, তোর সাহস দেখে অবাক হচ্ছি, এতগুলো পিস্তলের সামনে দাঁড়িয়ে আমাকেই মারার কথা বলছিস? আমি ওর কথা শুনে হাসি। আমি বিরক্তিকর হাসি দিয়ে তাকাই ওর দিকে। জানিস অর্ক, সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ওই মাসুম, হাসিতে কি প্রাণ থাকে রে? জি ভাইয়া, থাকে। অর্ক, মাসুম থাকে বলেছে। তাহলে সেদিন কেন আমার হাসিতে কোনো উত্তেজনা ছিল না? কেন সেদিন আমার হাসিতে কোনো প্রাণ ছিল না? নিলয় কথাগুলো বলে অর্ককে আবার বাড়ি দেয়। অর্কর মা বলে চিৎকার করে ওঠে। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে, হাসি না থামিয়ে বলে, তুই তো আজ তোর মাকে ডাকার সুযোগ পাচ্ছিস অর্ক, কিন্তু আমার সেদিন কোনো সুযোগও দিসনি মাকে ডাকার। মাকে একটু চিৎকার করে ডাকার কষ্ট হচ্ছিল রে। কষ্টটা গুলি লেগেছিল বলে হচ্ছিল না রে, কষ্টটা হচ্ছিল তোরাই আমাকে মেরেছিলি। এটা মনে করতে করতে চোখ বন্ধ করছিলাম। সেই কষ্টটা আমার আজও ঘুমাতে দেয় না অর্ক। নিলয় আবার লোহার লট দিয়ে অর্ককে মারে। মুখ থুবড়ে পড়ে যায় নিলয়। কাদামাখা শরীরটা রক্ত দিয়ে আরও বিচ্ছিরে দেখাচ্ছে। অর্কর দিকে তাকিয়ে নিলয় আবার বলে, মিমির দিকে পিস্তল তাক করে ধরি আমি। সাথে সাথেই মিমি বলে, তোকে তো কেবল মারাটা আমার অর্ডারের ব্যাপার। আমি হাসি মুখেই বলি, আর আমি মারবো কোনো অর্ডার ছাড়াই। এখানে যত পুলিশ আছে সবার পরিবারের লোক আমার হাতে বন্দি। সবার বাড়িতে আমার লোক যেয়ে বসে আছে। সো অফিসার্স, যদি নিজেদের এবং পরিবারকে বাঁচাতে চাও তো চলে যাও। না হলে আমি যদি এখানে থেকে না ফিরি তবে তোমাদের এই জায়গার তোমাদের পরিবারের সবাই বোম ব্লাস্টে মারা যাবে। সবাই তখন যে যার মতো করে চলে যায়। বিয়েতে সব লোক পালিয়ে যায়। সারা বাড়িতে আমি আর রিমি দাঁড়িয়ে। মিমির দিকে পিস্তল হাতে দাঁড়িয়ে আছি আমি। মিমির চোখ ছানা বড়া হয়ে যায়। মিমির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমাকে ঠকিয়েছি। আমাকে মেরো না প্লিজ নিলয়। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমাকে মেরো না। আমি তখন উচ্চস্বরে হেসে দিই। হাতে থাকা পিস্তল দিয়ে কোমরে গুজে ওর দিকে যাই। ওর পাশে যেয়ে বসে পড়ি। মিমিকে টেনে নিয়ে আমার পাশে বসাই। তারপর বলি, মনে পড়ে এইভাবে কতটা বিকেল কাটিয়েছি। তুমি আমার কাঁধে মাথা
পাগলামি থামা, তাড়াতাড়ি বাসায় চল। চুপ, তুই এর মধ্যে আসিস না। যদি আসিস তবে যা, পিস্তল নিয়ে সামনে যা, আমাকে গুলি কর। সরি ভাইয়া, আমি তো তোমার হাতে মরতে রাজি, কিন্তু তোমাকে গুলি করতে পারবো না। কথাটা বলেই মাসুম নিজের হাত থেকে পিস্তল ফেলে দিয়ে মাথাটা নিচু করে নিলয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। একে একে সবাই পিস্তল ফেলে দাঁড়িয়ে যায়। এবার তোমার পালা ভাইয়া, আমাদেরও মেরে দাও। হয়তো তুমি ভাবছো আমরাও অলকদের মতো বিশ্বাস নিয়ে খেলতে পারি, তাই আজ আমাদেরও মেরে দাও। নিলয় কথাটা শুনে পিস্তল ধরে ওদের দিকে সবাই চোখ বড় বড় করে তাকায়। তবে কি নিলয় ওদের মেরে ফেলবে? সবাই কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এদিকে রাকিব রেডি হাতে লোহার রড নিয়ে। যদি নিলয় সবাইকে গুলি করে তবে রাকিবও নিলয়কে ছাড়বে না। নিলয় উচ্চস্বরে হাসে, সবাই ওর হাসির দিকে তাকায়। তারপর একটি গুলি চলে, ধুম করে মাটিতে পড়ে যায় একটা বলবিত শরীর। নিলয়ের দিকে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। নিলয়ের চোখে পানি। নিলয় হাসে, তবে নিলয় আজ এই হাসির মাঝে একটা অধিক প্রাণের সন্ধান খুঁজে পেয়েছে। তারপর